আমরা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের আগের দিন কেস স্পেস নিয়ে সামান্য শুরু করেছি। আমরা বলেছিলাম যে জেনারেলাইজড কোঅর্ডিনেট আছে, যেটাকে সাধারণ এক্স ওয়াই জেড এর বদলে Q1, Q2, Q3 এখানে আমরা নিয়ে যাব। যে Q1, Q2, Q3 হচ্ছে এমন কোনো একটা কোঅর্ডিনেট সিস্টেম হতেই পারে যার ডাইমেনশন, লেন্থ বা অ্যাঙ্গেল এরকম কিছু হবে না। হতেও পারে, নাও পারে। এই অবস্থায় এর যে করেসপন্ডিং যে মোমেন্টটা কি, এটাও আর মোমেন্টামের ডাইমেনশন নাও হতে পারে। কিন্তু আমাদের যে ক্লাসিক্যাল মেকানিক্সটা যেভাবে পরে গড়ে উঠেছে নিউটনিয়ান ডায়নামিক্সের পরে, সেটা হচ্ছে এইরকম একটা কেস স্পেস। এই দিক বরাবর কিউটাকে প্লট করা হবে, এই দিক বরাবর কিউটাকে প্লট করা হবে। এখানে মেনে নিতেই হবে যে আমি এই ছবিটা আঁকতে পারি শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল মোশনের জন্য। ডিগ্রিজ অফ ফ্রিডম যার এক, তার জন্য একটাই কিউ, যার জন্য একটাই পি, যার জন্য এইটা হচ্ছে আমাদের কিউ পি এর অ্যাক্সিস, যেখানে আমি পার্টিকেলটার মাপতে পারি। পার্টিকেলটাকে একটা আমি গ্রাফ টানতে পারি। এটা কিন্তু পার্টিকেলের অ্যাকচুয়াল পাথ নয়, কারণ আমি তো শুধু কোঅর্ডিনেটস গুলোকে মাপছি না, আমি মাপছি যে কিউ পি একসঙ্গে। সেই গ্রাফটা যেরকম খুশি হতো, ধরে রাখি এরকম একটা গ্রাফ, পার্টিকেল এখানে ছিল, আস্তে আস্তে এইখানে এলো, মানে এটা কিন্তু ফেস ফেসে এলো। অ্যাকচুয়ালি কিভাবে গেল দ্যাট আই ডোন্ট নো, সেটাকে ওই কেস বুঝে বার করতে হয়। তো আমি কি করতে চাইছি সেটা একটু বুঝিয়ে বলা ভালো। সেটা হচ্ছে যে আগে আমরা দেখেছিলাম যে এনার্জি আমাদের এখানে ভ্যারিয়েবল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স কি ছিল। একটা ছিল হচ্ছে ক্যাপিটাল ই, টোটাল এনার্জি অফ দ্য পার্টিকলস কনস্ট্যান্ট আমরা ধরে নিচ্ছিলাম। ক্যাপিটাল এন, টোটাল নাম্বার অফ পার্টিকলসকে আমরা কনস্ট্যান্ট ধরছিলাম। আর একটা হচ্ছে ভলিউম ভি। এইবার একটা মনে হতেই পারে যে ভলিউম ভিটাকে আমরা কেন প্যারামিটার হিসেবে ইউজ করছি, কারণ এটার সঙ্গে একটা কোয়ান্টাম মেকানিক্সের একটা সম্পর্ক আছে। কোয়ান্টাম মেকানিক্স বলছে যে আমি ভলিউমটা যত কম করব, এনার্জি লেভেলগুলো স্পেসিং কিন্তু তত বেড়ে যাবে। আমরা যখন এই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ফর্মালিজমটা করছি, তখন আমরা ই হিসেবে ধরে নিয়েছিলাম ক্যাপিটাল ই মানে হচ্ছে ইনাই এপসাইলন আই, যেখানে এপসাইলন গুলো হচ্ছে বিভিন্ন এনার্জি স্টেট, আর এক একটা এনার্জি স্টেটে কতগুলো করে পার্টিকেল আছে সেটা হচ্ছে এনআই। তাহলে এনআই এপসাইলন আই যদি আমি করি, তাহলে আমি পাবো হচ্ছে এর যদি সামেশন করি ওভার অল আই, তাহলে আমি টোটাল এনার্জি দিতে সেটা পেয়ে যাব। এখন এখানেই আমাদের প্রশ্নটা যে যখন আমি ভলিউমটাকে খুব ছোট করব, এই এনার্জি লেভেলগুলোর মধ্যে ডিস্টেন্সগুলো বেড়ে যাবে। আর যত বড় করব, তত কি হবে, এদের মধ্যে গ্যাপটা ছোট হয়ে যাবে। এই করতে করতে তো কন্টিনিউয়াস হয়ে যাবে না। যখন কন্টিনিউয়াস হয়ে যাবে, তখন সে আর কোয়ান্টাম মেকানিক্সের রুল মানবে না, সে তখন ক্লাসিক্যাল মেকানিক্সের রুল মানবে। তো এই পরিস্থিতিতে আমরা একটা এনার্জি স্টেটে পৌঁছচ্ছে, যেটা হচ্ছে পুরোপুরি ক্লাসিক্যাল মেকানিক্সের একটা এক্সপ্লেনেশনে যাব ইউজিং দ্য প্রিভিয়াস কনসেপ্ট। আমরা দেখেছি এখানে একটা আমার এনার্জি লেভেল লাগবে, এনার্জি লেভেল ছাড়া এখানে এতগুলো পার্টিকেল, ওখানে অতগুলো পার্টিকেল, সেগুলো তো পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য আমরা তখন কি করি, আমরা একটা গামা স্পেসের কথা ভাবছি। আমি আগে নিউ স্পেসের কথা বলেছিলাম, যেটাতে আমি একটা পার্টিকেলের ওয়ান ডাইমেনশনাল মোশনের জন্য ছবি এঁকেছি, কিউ আর পি। যদি আমার কাছে টু ডাইমেনশন হয়ে যায়,
তাহলেই আমার পক্ষে ছবিটা আঁকা সম্ভব না। কারণ কি Q1 Q2 এর জন্য দুটো অ্যাক্সিস লাগবে, মিউচুয়ালি পারপেন্ডিকুলার। আবার Q1 Q2 এর জন্য দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার অ্যাক্সিস লাগবে। তাহলে টোটাল কতগুলো অ্যাক্সিস লাগবে? 4টে। তাহলে 4খানা অ্যাক্সিস আমি মিউচুয়ালি পারপেন্ডিকুলার আঁকবো কি করে? নট পসিবল। কাজে আমরা এই ছবিটা আঁকার কোনো চেষ্টাই করি না। এরকম করে যদি 3D হয় তাহলে নিউ স্পেসে তার 6টা ডাইমেনশন আছে। এবার যদি আমার কাছে দুটো তিনটে করে পার্টিকেল নাম্বার বাড়িয়ে দেয় তাহলে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি ওখানে একটা করে পয়েন্ট পাবো। তো 4টে পার্টিকেলের জন্য 4টে পয়েন্ট পাবো। এটা ঠিক রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট হলো না। তো সেই জন্য আমরা আরেক ধরনের ফ্রি স্পেসের কথা ভাবতে পারি, যেটাকে বলা হচ্ছে গামা স্পেস। এই গামা স্পেসে কি হচ্ছে যে যতগুলো পার্টিকেল আছে সবার জন্য কতগুলো কিউ লাগবে। যেমন দুটো পার্টিকেল যদি থাকে তার জন্য আমার 6খানা কিউ লাগবে। এক একটা জন্য 3D-তে 3টে করে, তাহলে দুটোর জন্য হচ্ছে 6টা। আবার মোমেন্টামের জন্য আরো 6টা, দ্যাট মিনস 12খানা লাগবে। এটা একটু মাথায় নিয়ে নিতে হবে যে আমার কাছে এক একটা পার্টিকেলের জন্য 6টা করে ডাইমেনশন লাগবে। তাহলে যতগুলো হবে, যদি বিগ এনটা পার্টিকেল থাকে আমার কাছে 6n ডাইমেনশনাল একটা স্পেস আমি তৈরি করতে পারি, যেটাকে আমি গামা স্পেস বলবো। আর এই গামা স্পেসে একটাই পয়েন্ট পাবো। যতগুলো পার্টিকেল এনটা পার্টিকেল হোক না কেন, আমি গামা স্পেসে একটাই পয়েন্ট পাবো। কেন একটা পয়েন্ট পাচ্ছি না? আমি তো সব কোঅর্ডিনেট গুলোকে ধরেই আমি এই পয়েন্টটা আমি ব্ল্যাকবোর্ডে রেখেছি। দ্যাটস ওয়াই এটা একটা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট, যেটা গামা স্পেসে এটা 6n ডাইমেনশনাল স্পেস। এইবার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো যে নিউ স্পেসেই করবো। আমি একটা পার্টিকেল ধরে করবো, গামা স্পেসে তো আঁকা যায় না। আমি একটা 1D অসিলেটরের কথা ভাবি, সিম্পল পেন্ডুলাম। ইকুয়েশন কি? p² / 2 plus half n omega square x square, that is equal to total energy. আমরা করলাম কি যে এর ফ্রি স্পেসের ডায়াগ্রাম আছে। তার মানে কি কি আছে আমার কাছে? একটা পি আছে, একটা এক্স আছে। কিউ মানে হচ্ছে এক্স আর পি মানে হচ্ছে পি। তো প্রথমে আমি টুয়াইস এন দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে কি পাচ্ছি? পি স্কোয়ার প্লাস এম স্কোয়ার ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু টুয়াইস এন। এবার কি করলাম? টুয়াইস এন কে ভাগ করে দিই, তাহলে কি পাবো? p² / 2n plus x² by 2n by n² omega square। এখানে একটা ইনকে আমরা মুছে দিতেই পারি, দ্যাট ইজ ইকুয়াল টু 1। এটাকে আমার দেখতে কিরকম মনে হচ্ছে? ওয়াই অ্যাক্সিস যেখানে আছে এখানে পি অ্যাক্সিস আছে, তাহলে x² / a² plus y² / b² equals to 1। এই ইকুয়েশনটা যেন আমি পাচ্ছি। এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে একটা এলিপসের ইকুয়েশন, যার মেজর অ্যাক্সিসটা হচ্ছে এইটার রুট ওভার, যার মাইনর অ্যাক্সিসটা হচ্ছে রুট ওভার টুয়াইস। আমি যদি এটাকে আঁকতে চেষ্টা করি তাহলে অবভিয়াসলি এটা এইরকম হবে। এইরকম একটা এলিপস পাবো আমি। এই যে এলিপসটা, এই এলিপসটা কিন্তু এনার্জির উপর ডিপেন্ডেন্ট। কারণ কি? এই গোটা জায়গাটায় দেখতে পাচ্ছি পি আর এক্স হচ্ছে ভ্যারিয়েবল, তারাই পয়েন্টটা কেটে কেটে বেড়াচ্ছে, এক একটা পি আর একটা এক্স হচ্ছে।
আর এখানে যে এগুলো আছে কনস্ট্যান্ট গুলো আছে তার মধ্যে এখানে এম আছে, এম তো হচ্ছে মাস অফ দ্য অসিলেটর যেটা কনস্ট্যান্ট হবে। এখানে ওমেগা, ওমেগাটাও কনস্ট্যান্ট হবে কারণ ওটা কিসের উপর নির্ভর করে, মাসের উপরে না এনার্জির উপরে। ওটা ডিপেন্ড করবে হচ্ছে অন্যান্য যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, যেমন হচ্ছে আমি যদি পেন্ডুলামের কথা ভাবি লেন্থ অফ দ্য স্প্রিং এর উপর নির্ভর করবে। যদি আমি একটা স্প্রিং এর কথা ভাবি লোডেড স্প্রিং, তাহলে সেখানে ওই স্প্রিং কনস্ট্যান্টের উপর ওটা ডিপেন্ড করবে। তাহলে ওমেগাটাও ভ্যারিয়েবল না, ওটাও কনস্ট্যান্ট। কেবলমাত্র ইটা হচ্ছে আমার হাতে আছে। তাহলে এক একটা ই এর জন্য আমি এক একটা করে এলিপস পাবো। এবার ই বাড়লে এলিপসটা বেড়ে যাবে না কমে যাবে? এখানে দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার বা এ স্কোয়ার, ই বাড়লে তো এ বেড়ে যাচ্ছে, আবার ই বাড়লে ভিও বেড়ে যাচ্ছে। তার মানে আমি যদি একটা হায়ার এনার্জির কথা ভাবি বা একটা লোয়ার এনার্জির কথা যদি ভাবি, তাহলে সেটা এইরকম হবে। এটাকে আমি ই ওয়ান ধরলাম, এটাকে ই টু ধরলাম, তাহলে ই টু গ্রেটার দেন ই ওয়ান। এইবার এই যে মাঝের যে গ্যাপটা রইল তাকে আমি ভলিউম এলিমেন্ট বলতে চাই, যে এই দুটোর মধ্যে কতটা ভলিউম। তো আমরা যদি একটা সিম্পল ফেজ স্পেসে ধরে নিই যে একটা 6 ডাইমেনশনাল একটা কিউব আছে, ডিএক্স ডিওয়াই ডিজেড হচ্ছে তার ভলিউমটা, আর ডিটিএক্স ডিটিওয়াই ডিটিজেড হচ্ছে তার মোমেন্টাম স্পেসের যে ভলিউম। তাহলে এই অবস্থায় যে ভলিউম যেটা হবে সেটার ভ্যালু কত, সেটাকে আমরা ডি গামা বললাম ধরে নিচ্ছি। দ্যাট ইজ ইকুয়াল টু কিরকম বক্সটা, মানে 6 ডাইমেনশন তো আঁকার ক্ষমতা নেই। একটা বক্স তৈরি হয়েছে যার প্রত্যেকের সাইড ডিএস ডিওয়াই দিতে ডিসিএস ডিটিওয়াই দিতে, তবে ওটা এই 6 ডাইমেনশনাল ভেবে একটা ভলিউম। তাহলে ডি গামা যেটা সেটা হচ্ছে ডিএক্স ডিওয়াই দিতে ডিটিএক্স ডিটিওয়াই দিতে। তাহলে এটাকে আমি তো একটা কাজ করতে পারি যে আমি মিনিমাম ভলিউম কত হতে পারে সেটার কথা ভাবতে পারি, যে মিনিমাম ভলিউমটা কত। এটাকে যদি এইভাবে লিখি ডিএক্স ডিটিএক্স ডিওয়াই ডিটিওয়াই ডিজেড ডিটিজেড, তাহলে আমি কি চাইছি দিক আমার মিনিমাম ভলিউমটা। এইটা তো কোয়ান্টাম মেকানিক্সে আমরা জানি আনসার্টেনটি প্রিন্সিপল অনুযায়ী এটা এইচ কাট এইচ কাট এইচ কাট এইচ কাট বা এইচ শুরু দিয়ে দেয়। দিস ইজ ইকুয়াল টু এইচ। এইখানে আমাদের সুযোগটা করে দিচ্ছে কোয়ান্টাম থেকে ক্লাসিক্যালে যাবার জন্য। এখানে আমি দেখেছি কি যে যে স্পেসে যে ভলিউমটা আমি ই এর ভ্যালু বাড়ালি পৌঁছে যাচ্ছে, কিন্তু ই এর ভ্যালু কমানোরও একটা সীমা আছে, বাড়ানোরও একটা সীমা আছে। এই এইচ কিউব ভলিউমের থেকে আমি কম বাড়াতে বা কমাতে পারবো না, এটাই যেন এক একটা কোয়ান্টাম। তার মানে এখানে আমি এই ধরনের একটা অনেক এলিপস পেতে পারি। হ্যাঁ, এদের মধ্যে যে ভলিউমের ডিফারেন্স এটা এইচ কিউ হতে পারে। এবার আমি এইখানে এই ই2 আর ই1 এর মাঝে যে পার্টিকেল গুলো পড়বে তাদের আমি মোটামুটি ভাবে ধরে নিতে পারি ই2 আছে, কারণ ই1 এর পরে ডাইরেক্ট ই2 যেতে হবে, কারণ ওই ভলিউমটা এইচ কিউবের বেশি আমি বাড়াতে কম আমি বাড়াতে পারবো না। তার মানে ই1 থেকে যেখানে এই মাঝের গ্যাপটা মাঝের যে ভলিউমটা সেটা এইচ কিউবের সমান হবে, সেখানে গিয়ে আমি আর একটা এলিপস টানতে পারবো। তাহলে এদের মধ্যে যে পার্টিকেল গুলো আছে তারা যেন ই2 এর মধ্যে আছে, এর মধ্যে যে পার্টিকেল গুলো আছে তারা যেন ই1 এর মধ্যে আছে। এবার আবার একটা যদি ই3 খুলি, ই2 আর ই3 মাঝখানে যারা থাকবে তারা যেন ই3 এনার্জি লেভেলে আছে। তাহলে এখানে ক্লাসিক্যালের সঙ্গে কোয়ান্টামের একটা আমরা অ্যানালগ করে ফেললাম, আমরা
ক্লাসিক্যালিও এক্সপ্লেন করতে পারবো, আমরা আবার কোয়ান্টাম স্টেটটাও আমরা এনার্জি এটাকে এক্সপ্লেন করে নিতে পারবো। তো আমি একটা খুব গুরুত্বপূর্ণ রেজাল্ট, এটা আমার না ব্যবহার করলেই নয়, এটা আমি ছেড়ে দিতে পারি ওই তোদের যিনি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়াবেন তার জন্য। সেটা হচ্ছে যে ডেনসিটি অফ স্টেটস। ডেনসিটি অফ স্টেটস মানে কি? নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস পার ইউনিট এনার্জি রেঞ্জ অ্যাট দ্য গিভেন এনার্জি। এইখানে যে ইউটা আছে, আমি যদি ইউনিট বাড়াই তাহলে সেখানে ওই দুটোর মধ্যে কতগুলো এরকম কোয়ান্টাম স্টেট থাকে, কতগুলো এরকম ইউনিটি থাকে। এদের মধ্যে গ্যাপ তো খুবই ছোট না, এইচ কিউ। তাহলে আমি ইউটু থেকে হয়তো আমি এতখানি ওপরে গেলে তবে আমি ইউনিট ওর এনার্জিটা বাড়াতে পারি। তাহলে এর মধ্যে কতগুলো এরকম এনার্জি স্টেট আছে, সেই নাম্বারটাই হচ্ছে কি। এটা ক্যালকুলেট করা যায়, ক্লাসিক্যালিও ক্যালকুলেট করা যায়, কোয়ান্টাম মেকানিক্যালিও কম্পিউট করা যায়। কোয়ান্টাম মেকানিক্যালি কম্পিউট করা অনেক সোজা। যাই হোক, আমি এই ডেরিভেশনে যাচ্ছি না, আমার টাইম খুব শর্ট। এটা আর এম ম্যামের করার কথা, এটুকুও আমি বলেছি এটা করাতে। তো দুজনে মিলে এটা করবে। আমি রেজাল্টটা কেবল দিচ্ছি, এটা আমার যেহেতু খুব দরকার হবে সেই জন্য এই রেজাল্টটা। এইটা হচ্ছে আমার ডেনসিটি অফ স্টেটস। আমি মানেটা আবার বলছি, মানেটা হচ্ছে যে ই এর ভ্যালু যদি আমি ডিই বাড়াই, ডি থেকে ডিই যদি বাড়াই, তাহলে ওর কতগুলো ওর মধ্যে এনার্জি লেভেল থাকবে। এনার্জি লেভেল থাকা মানে কি? আমি যদি ক্লাসিক্যালি দেখি তাহলে ইউ ওয়ান ই টু এরকম করে যদি ধরি, কতটা এনার্জি স্টেট পাবো আমি ওই ডি এনার্জি গ্যাপের মধ্যে। এইখান থেকে ধরে নিচ্ছি এটা ডি গ্যাপ আছে, এর মধ্যে কতগুলো আছে সেইটা হচ্ছে ডি। জি মানে কি হলো? আমি যদি এনার্জিটাকে ইউনিট বাড়াই তাহলে সেখানে কতগুলো এনার্জি স্টেট আমি পাবো। এখানে মনে রাখতে হবে যে ইউনিট করলে একটু মুশকিল আছে, কারণ কি ইউনিট মানে এক জুল, যেটা বিশাল বড়। তার মধ্যে যে কত রকম ভাবে ডেন্সিটি চেঞ্জ করবে, ডেন্সিটিটা তো ইউনিফর্ম নয়। তো যার জন্য ওটা এনার্জি ডিপেন্ডেন্ট, যার জন্য ওটাকে দিলে আমাদের খুব কষাস থাকতে হবে। যে জি কথাটার মানে হচ্ছে যে ই আর ই প্লাস ডি এর মধ্যে কতগুলো এনার্জি স্টেট আছে। কিসের উপর নির্ভর করছে? ভলিউম। ভলিউমের উপর নির্ভর করবে, তার কারণ হচ্ছে যে যত ভলিউম কমবে এনার্জি স্টেটের যে সেপারেশন সেটা বেড়ে যাবে, তখন জি কমে যাবে। টোয়াইস এন বাই এইচ কাট স্কোয়ার। এন যত বাড়বে তত ভারী হয়ে যাবে পার্টিকেলটা, এনার্জি লেভেলগুলোর মধ্যে গ্যাপটা কমে যাবে। আমি এটা একটু ভুল বলে ফেলেছি, ভি যত বেড়ে যাবে তত গ্যাপটা কমে যাবে। তার মানে কি বেশি এনার্জি লেভেল ওর মধ্যে অ্যাকোমোডেট করবে, যার জন্য ভি বেড়ে গেলে ভি ভ্যালু বেড়ে গেছে, ভি ভ্যালু বেড়ে গেছে, ভি তো সেম থাকবে। এনটা যেটা মাস বাড়লেও কি হচ্ছে? মাস বাড়লেও এনার্জিটা মধ্যে গ্যাপটা কমে যাচ্ছে, তার মানে ওরও জি বেড়ে যাবে। এইবার ই টু দি পাওয়ার হাফ ডি। ই টু দি পাওয়ার হাফ মানে এনার্জির সঙ্গে ওটা ইউনিফর্মলি বাড়ছে, এনার্জির সঙ্গে ইউনিফর্মলি বাড়ছে না, সেটার জন্য ফাংশনটা আছে ই টু দি পাওয়ার হাফ আছে। এটা মনে রাখতে হবে। আচ্ছা, এই দিকটা আমাদের হলো। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি পেলাম? পেলাম হচ্ছে যে আমি এমন একটা সিস্টেমের কথা ভাবছি প্রথমে, যেটা হচ্ছে আইসোলেটেড সিস্টেম। এই আইসোলেটেড সিস্টেমের মধ্যে তার ম্যাক্রো স্টেট হচ্ছে এন ভি ই। এন মানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস, ভি মানে টোটাল ভলিউম অফ দ্য সিস্টেম, আর ই মানে হচ্ছে টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম। এই টোটাল এনার্জিটা আমরা কি করে পেয়েছিলাম? সামেশন ওভার আই এন আই ই আই।
আর আমরা এনটাকে কি করে পেয়েছিলাম সামেশন ওভার এন। তো এই জায়গা থেকে যদি আমি একটু এগোতে চাই তবে আমাকে কি করতে হবে? আমাকে একটা অ্যাভারেজ ভ্যালু চাই। অ্যাভারেজ ভ্যালু কি করে বের করা যায়? অ্যাভারেজ ভ্যালু বার করার রুল হচ্ছে যে আমাকে প্রবাবিলিটিটাকে জানতে হবে। আমি যদি একটা এফএক্স এর অ্যাভারেজ চাই তাহলে এফএক্স ইন্টু সিএক্স ইন্টু ডিএক্স এটাকে আমাকে ইন্টিগ্রেট করতে হবে ইউজিং প্রপার লিমিট। ব্যাস তাহলেই আমি অ্যাভারেজ ভ্যালুটা পেয়ে যাব। এটা স্ট্যান্ডার্ড রুল। আমি একটু মনে করে দিচ্ছি, যখন আমরা ম্যাক্সওয়েলিয়ান ডিস্ট্রিবিউশনে সি স্কোয়ারের অ্যাভারেজ বার করেছিলাম তখন সি স্কোয়ার এফ সি ডিসি ইন্টিগ্রেশন মাইনাস জিরো টু ইনফিনিটি করেছিলাম। তো কি রেঞ্জ হচ্ছে জিরো থেকে ইনফিনিটি, আর এফ সিটা হচ্ছে প্রবাবিলিটি অফ হ্যাভিং স্পিড সি বিটুইন সি অ্যান্ড সি প্লাস ডি। তো এই পরিস্থিতিতে আমরা এফ সি ডিসি যেটা সেটা করে সি স্কোয়ারের অ্যাভারেজ ভ্যালু বার করি। এখানে আমরা এক্স এর যদি অ্যাভারেজ বার করতে যাই আমাদের প্রবাবিলিটি জানতে হয়, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশনটা বের করাই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের বিভিন্ন ডিস্ট্রিবিউশন। যেমন ক্লাসিক্যাল যদি ছবি হয় সেখানে ম্যাক্সওয়েল বোলম্যান ডিস্ট্রিবিউশন কাজ করবে। আবার যদি আমার কোয়ান্টাম মেকানিক্যাল হয়ে যায় সিস্টেমটা, সেখানে হয় বোর্স আইনস্টাইন কাজ করবে, নয় ফার্মি ডিরাক কাজ করবে। যদি দেখা যায় যে পার্টিকেলগুলো স্পিড হাফ আছে তাহলে পার্টিকেল ফার্মি ডিরাকটা মেনে চলবে। আর যদি ইন্টিগ্রাল হয় জিরো ওয়ান এরকম তবে সেটা বোর্স আইনস্টাইনকে মেনে। ওকে, তাহলে এবার আমরা আহ, আরো একটু আপডেটে চলে যাচ্ছি। আমি একটা আপ্রায়োরি প্রবাবিলিটির কথা বলেছিলাম। এটা হচ্ছে যে এই যে এনার্জি স্টেট আমি যদি টোটাল নাম্বার অফ পার্টিকেলস বলে দিই, আমি যদি টোটাল এনার্জিটাকে বলে দিই তবে সেই পার্টিকেলগুলোকে ওই টোটাল এনার্জি ধরে আমরা ডিস্ট্রিবিউট করে দিতে পারি। আমরা একটা চারটে পার্টিকুলার সিক্স সি এনার্জি নিয়ে একটা আমরা এক্সাম্পল করেছিলাম, সেখানে দেখেছিলাম অনেকগুলো কেস হতে পারে। সেই কেসে বিভিন্ন ভাবে আমরা ডিস্ট্রিবিউশন করেছিলাম এবং তাদের প্রত্যেকের যে নাম্বার অফ যে ডিস্ট্রিবিউশন সেটাকে বলেছিলাম মাইক্রোস্টেপস। এবার এই যে মাইক্রোস্টেপসটা, এই মাইক্রোস্টেপস কিন্তু আমরা দেখেছি ইউনিক নয়, অনেকভাবে হতে পারে। কিন্তু এই যে মাইক্রোস্টেপের নাম্বার সেটা কনফিগারেশন টু কনফিগারেশন ভ্যারি করে। সবার জন্য সমান মাইক্রোস্টেপ নেই। যখন আমি তিনটে পার্টিকেলকে রেখেছিলাম জিরোতে, একটাকে রেখেছিলাম আমি সিক্সিতে, তখন দেখেছিলাম আমরা যে তিন ভাবে মাত্র করা যায়। কিন্তু যখন আমরা একটা 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 করে রেখেছি তখন কিন্তু সেটা ফ্যাক্টোরিয়াল থ্রিতে চলে গেছে। তো তার মানে সেটা তখন অনেকভাবে আমি তাকে রাখতে পারি এবং সেটা ভ্যারি করবে বিভিন্ন কনফিগারেশন অনুযায়ী। আমি যদি গ্রাফটা টানি সেই গ্রাফটা একটা গসিয়ান গ্রাফ হওয়ারই চান্স আছে। এখানে আমি একটাই একটু বলছি, এই জায়গাটা এক্স ইকুয়ালস টু জিরো নয়, যে কোনো একটা ভ্যালু সে এক্স ইকুয়ালস টু এইদিকে আমি ফিক্সটা দেখতে পাচ্ছি। প্রবাবিলিটি এটা হচ্ছে ঠিক এক্স মানে পজিশন না, এক্স মানে হচ্ছে ওই যে ডিফারেন্ট যে মাইক্রোস্টেপস গুলো আছে। আমরা যেমন বলছি যে তিনটে জিরোতে, একটা সিক্সটিতে, কোনোটাই বলেছিলাম আমরা যে দুটো জিরোতে আছে, একটা দুটো থ্রিতে আছে। এরকম ভাবে আমরা এক একটা কনফিগারেশন ধরেছিলাম আর এক একটা করে এরকম করে নাম্বার অফ মাইক্রোস্টেপস। তো এখানে যেটাই আমরা দেখেছিলাম যে একটা একটা করে আছে, মানে হয়তো
সিক্সটি করতে হবে তো, মানে ইতে আছে একটা, টুইতে আছে একটা, থ্রিতে আছে, আর বাকিগুলো সব ছিল। তো এই অবস্থাতে আমার যে ডিস্ট্রিবিউশনটা সেটা কত ছিল? তিনটে পার্টিকেল ছিল, মানে ফ্যাক্টোরিয়াল থ্রি, বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান, ফ্যাক্টোরিয়াল ওয়ান, ফ্যাক্টোরিয়াল ওয়ান। তার মানে হচ্ছে এটা ছ ভাবে করা। এই ছয়টা হচ্ছে এইটি। অন্য যে কোনো যদি ধরি সেটা কমে যাবে, কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা অ্যাপ্রিসিয়েবল। ছয়ও যা এখানে যদি হয় সেটাও একটা ভালো জিনিস। কিন্তু আমি যত নাম্বারটা বাড়িয়ে যাব, এই গ্রাফটার চেহারাটা কিরকম হবে, না এইরকম হয়ে যাবে। দিকটা বেড়ে যাবে, এই দিকটা কমে যাবে। এরকম করে যখন আমি n টেন্ডস টু ইনফিনিটি দিয়েছি, সেই অবস্থায় কি হয়েছে, এটা ইনফিনিটিতে চলে যাবে। এই যে অবস্থাটা, এই অবস্থাতে থেকেও আমি যদি শুরু করি, তখন আমি শুধু এখানে একটা লাইন পাবো, আর কিচ্ছু পাবো না। কারণ এই দিকটা চেপে 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 অ্যাক্সিসের সঙ্গে মিলে গেছে, এদিকটা চেপে চেপে অ্যাক্সিসের সঙ্গে গেছে। এটাকে দেখে আমাদের কার কথা মনে পড়ছে? এটা একটা ডিরাক ডেল্টা ফাংশন। এটা ডিরাক ডেল্টা ফাংশন হয়। তো এই অবস্থায় আমার কাছে একটাই কিন্তু ডিস্ট্রিবিউশন, তার আগে পরে কিন্তু কোনো ডিস্ট্রিবিউশন নেই, আমাদের কোনো কনফিউশন নেই। কাজে আমরা একেবারে যখন 10⁻23টা পার্টিকেল নিয়ে কাজ করছি, তখন আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স যেটা বলছে, এটা হচ্ছে মোস্ট প্রবাবল ভ্যালুটাই হচ্ছে ভ্যালু যেটা হবেই, যেটা শার্পেন। ওর ব্যতিক্রম হওয়া খুব মুশকিল ব্যাপার। তো এই কনফিগারেশনটা মোস্ট প্রবাবল যেটা, সেই ডিস্ট্রিবিউশনটা আমাদের নিতে হবে, ডিস্ট্রিবিউশনের মোস্ট প্রবাবল। তো এখানে আবার একটা ব্যাপার আছে যে এই মোস্ট প্রবাবলটাকে আমরা কি করে বার করি। তো আমরা এখানে মানে ডেল ডাব্লিউ, ডেল এন এরকম একটা করতেই পারি, করে এটাকে জিরো করতে পারি। ডাব্লিউ হচ্ছে প্রবাবিলিটিটা, আমরা বলেছি থার্মোডাইনামিক প্রবাবিলিটি ইউজ করতে, মানে ডাব্লিউ হচ্ছে নাম্বার অফ মাইক্রোস্টেট সিচুয়েশন। তো এই যে আহ, আমরা এটাকে ডিস্ট্রিবিউট করছি, আমরা এইভাবে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করছি। এই ম্যাক্সিমাইজ করতে গিয়ে একটা গন্ডগোল আছে এখানে। ক্যাপিটাল এর কথাটা একটু মিসলিডিং কথা, এটাকে আমি ইনার করে দিলাম। ইনার মানে হচ্ছে কি, যে আর এর স্টেটে কতগুলো পার্টিকেল আছে। এটাকে যদি আমি ক্লাসিক্যালি দেখি, তাহলে ওই আর এর যে গ্যাপটা, সেই গ্যাপটার মধ্যে কতগুলো পয়েন্ট আছে সেটা। তো এইটাকে যদি আমি করতে যাই, এটা আমার কাছে একটা কন্ডিশন হতেই পারে, কিন্তু এই কন্ডিশনটা আমরা ফুলফিল করাতে পারবো না। কেননা এটা তো একটা স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইনের আবার ডেল্টা কি হবে? এটা স্মুথ ফাংশনই না, ঠিক ওই জিরোতেই আছে, অন্য কোনো জায়গায় নেই। যার জন্য আমাকে যদি এরকম একটা স্মুথ ফাংশন পেতে হয়, তাহলে আমাকে ডাব্লু না করে লগ ডাব্লু করতে হবে। এটা মনে রাখতে হবে যে ডাব্লু যদি মনোটোনিক্যালি ইনক্রিজিং ফাংশন হয়, লগ ডাব্লু ওটাই। ডাব্লু যেখানে ম্যাক্সিমাম, লগ ডাব্লু সেখানে ম্যাক্সিমাম। কাজে আমি ডাব্লুর ম্যাক্সকে ম্যাক্সিমাইজ করি আর লগ ডাব্লু কে ম্যাক্সিমাইজ করি, ইট ডাজন্ট ম্যাটার। কিন্তু লগ ডাব্লু করলে আমার সুবিধা কি হলো, যেটা ইনফিনিটি ছিল, যেটা 10⁻23 দিয়ে আমরা করছি, এইটা কিন্তু নেমে এলো হচ্ছে এত নিচে। কারণ 10⁻23 লগ নেওয়া মানে 23 হবে। তাহলে এইরকম ভাবে আমি যদি এই নাম্বার অফ মাইক্রো স্টেটসকে হিসাব করি, সেটা 10⁻23 ম্যাক্সিমাম হতে পারে। এটা নেমে এলো অনলি 20। আর যেখানে 10ও আছে, 10টা মাইক্রো স্টেট আছে, সেটা তো আগে দেখাই যাচ্ছিল না। আমি তো 10⁻23 প্লট করতে গিয়ে 10টা প্লট করতে পারি না, কিন্তু এখানে তো 10টা আমরা প্লট করতেই পারি, কারণ এইরকম একটা স্মুথলি ভ্যারিং ফাংশন পেয়ে গেছে। তো এই জন্য লগ ডাব্লিউ করতে হবে।
এবার আমরা আরো একটু কথা বলবো, আর একটু ফিজিক্যাল কথা বলবো। এটা হচ্ছে যে এনসেম্বল। আমি যদি কোনো একটা প্রবাবিলিটি মাপতে চাই, একটা কয়েন টস করবো, তো টস করার সময় কতবার টস করছে আর কবার হেড করেছে, এই দুটো রেশিও যদি আমরা কবার হেড করেছে ডিভাইডেড বাই কতবার টস করেছে, that gives me the probability of getting the head provided in number of trials should tend to infinity. যদি ইনফিনিটি পর্যন্ত যায় তবে এটা হবে প্রবাবিলিটি, এটাকে বলা হয় আ পস্টেরিয়রি প্রবাবিলিটি। আমরা কিন্তু এখানে আ প্রায়োরি প্রবাবিলিটি ইউজ করি। শুধু আ পস্টেরিয়রি প্রবাবিলিটির এনসেম্বলের কনসেপ্টটাকে আমি এখানে ইউজ করি। কিভাবে ইউজ করছি একটু দেখি। আমরা এই যে কয়েন সরি কয়েনের টস করার কথা ভাবছিলাম, সেখানে আমার তো খুব ইচ্ছে আছে ১,০০,০০০ বার কয়েনটাকে টস করব। তো তারপর আর যে রেজাল্ট পাবে আমি নিচে লিখবো যে নাম্বার অফ ট্রায়ালস ১,০০,০০০, ওপরে যতবার পড়লে রেশিও করলে আমি মোটামুটি ভাবে প্রবাবিলিটি পেয়ে যাবো। কিন্তু সমস্যাটা হচ্ছে ১,০০,০০০ বার টস আমি করবো কি করে? দিনে ক ঘন্টা সময় আছে? তারপর আমার আঙুলটার কোনো মানে আর কিছু অবশিষ্ট পড়ে থাকবে ১,০০,০০০ বার টস করলে? তো সেখানে কেউ ভেবেছিল যে আমি তো একটা রোবটকে দিয়ে টস করাতে পারি। কিন্তু রোবটকে দিয়ে টস করালে মুশকিলটা হচ্ছে কি, যে সে একটা ডেফিনিট এনার্জি দিয়ে টস করবে। আমাদের যেমন কি একটা মানে একটা অর্গানিক ভ্যারিয়েশন। আমি এই মুহূর্তে যেটা করলাম, পরের মুহূর্তে অন্য একটা এনার্জি দিয়ে টস করবো। প্রথমবার এনার্জির সময় দ্বিতীয়বার এনার্জি বেরিয়ে যাবে। এইভাবে যদি আমি ১০-১২টা টস করি, আমার বুড়ো আঙুল ব্যথা করতে শুরু করবে। ফলে তখন থেকেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো এই ব্যাপারটাকে অ্যাভয়েড করার জন্য এনসেম্বলের কনসেপ্ট আনা হয়। এনসেম্বল হচ্ছে, ধরা যাক একজন টস করছে, তো আমি তাকে বলতে পারি না যে তুমি ১,০০,০০০ বার টস করে যাও। হ্যাঁ, ও একটু পরে ১০-১২টার পরে দেখবে যে হাত ব্যথা হয়ে গেল। তাকে যদি আমি রেস্ট নিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে যদি আবার টস করতে বলি, তাহলেও হবে না। কারণ তখন মেন্টাল কন্ডিশন, ফিজিক্যাল কন্ডিশন ডিফারেন্ট আছে। কাজেই একটা ক্ষুধার্ত অবস্থায় একদিন যতটা জোরে টস করবে, ভরা পেটে খুব ভরা পেট হলে কম জোরে টস করবে। মোটামুটি যদি পেট ভরে গিয়ে থাকে তাহলে সে তখন ইচ্ছা হলে অনেক জোরে টস করবে। তো এইভাবে হয় না। মানে অনেকগুলো মানুষ মিলে তো হয়ই না, কারণ তাদের ইনিশিয়াল ভ্যালু গুলো সেম হবে না। আবার একটা মানুষ নিয়েও হয় না। তো সেই জন্য কি করতে হয়, আমরা মনে মনে চিন্তা করে নিলাম একটা পার্টিকুলার টাইমে যে টস করছে তার বহু ইনফাইনাইট নাম্বার অফ রেপ্লিকা তৈরি হয়ে গেছে, মেন্টাল রেপ্লিকা। মানে একজনই যেন একটা মানুষ নয়, ও যেন কোটি কোটি মানুষ হয়ে গেছে। এবার সে একবারই টস করবে। এই যে হলো এক একটা করে যে সিস্টেম আমরা মেন্টালি জেনারেট করলাম, তাদের বলা হবে এনসেম্বল। এই এনসেম্বলের কনসেপ্টটা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি বললাম আমি, এনসেম্বল কথাটার মানে কি, যে এটা হচ্ছে মেন্টাল রেপ্লিকা অফ দ্য স্ট্যাটিস্টিক্যাল সিস্টেম। মানে আমি যে স্ট্যাটিস্টিক্যাল সিস্টেমটার কথা ভাবছি, এই স্ট্যাটিস্টিক্যাল সিস্টেমটা আমি মনে মনে চিন্তা করছি যেন অনেক হয়েছে, অনেকগুলো হয়েছে। সে অনেকগুলো সিস্টেমকে কিন্তু এমনি তো আর করা যায় না, ফিজিক্যাল রেপ্লিকেশন হয় না। সেই জন্য ওটাকে মনে মনে আমি চিন্তা করে নিই। ওই সিস্টেমটা ইনফাইনাইট নাম্বার অফ আছে, এবং তার মধ্যে আমার এই যে টসিং বা কয়েন হোক বা যাই হোক। এবার আমি এই এনসেম্বলটা কি করে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে কাজে লাগে সেই ব্যাপারে একটু আলোচনা করি। এটা গিবসের একটা ভীষণ উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন। এটা না হলে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স দাঁড়াতেই না। আমরা হয়তো এখানে কয়েনকে টস করছি না, ডাইসও খেলছি না। তো এখানে কিসের প্রবাবিলিটি?
প্রবাবিলিটিটা হচ্ছে আর নম্বর স্টেটে কতগুলো পার্টিকেল থাকে। পিআর পিআর মানে হচ্ছে কি, যে আর নম্বর এনার্জি স্টেটে, সেটা কোয়ান্টামে হোক ক্লাসিক্যালি হোক, এখানে থাকার তার প্রবাবিলিটি থাকে, এটাকে আমরা পিআর বলি। তো এই যে প্রবাবিলিটিটা, এটা তো টাইম ডিপেন্ডেন্ট না, কারণ ও যদি গ্যাসের মলিকিউল হয় তাহলে আর একটা মলিকিউলের সঙ্গে ধাক্কা খেয়ে তার এনার্জি স্টেটটা সে পাল্টে ফেলতেই পারে। যদি সলিড লিকুইড হয়, গ্যাসের ক্ষেত্রেও হয়, যদি আমি তলা থেকে হিট সাপ্লাই করি, তার মানে সেক্ষেত্রে পার্টিকেলটা হায়ার এনার্জি স্টেটে চলে যেতেই পারে। তাহলে এই যে দেখছি এই মলিকিউলস গুলো এখন এই এনার্জি স্টেটে আছে, এটা কখনোই গ্যারান্টি করে না যে ওটা এই রকমই থাকবে, এই রকম ভাবেই সেটা থেকে যাবে, এই একই এনার্জি স্টেটেও থেকে যাবে। এর একটা টাইম ইভলিউশন। তো এই টাইম ইভলিউশনটা সেটা কিরকম হবে? আমার কাছে যদি ৫টা অ্যাভেলেবল স্টেট হয় আমার টোটাল এনার্জি অনুযায়ী, তাহলে এই ৫টা এনার্জি স্টেটে ওর থাকার যে পসিবিলিটি সেটা ইকুয়ালি প্রবাবল, যার জন্য আমরা ইকুয়াল আ প্রায়োরি প্রবাবিলিটি কথাটা ইউজ করেছি। এইবার তাহলে আমি যদি ওটাকে ওইরকম টাইম ইভলিউশন না ভেবে ভাবি যে ওরকম ৫টা আমার কাছে অনেক এনসেম্বল আছে যেখানে ৫টা এনার্জি স্টেট আছে, ওই পার্টিকেলটা ইকুয়ালি যে কোনো জায়গায় থাকতে পারে, তাহলে আমরা এও দেখেছি যে মাইক্রো স্টেটের ডিস্ট্রিবিউশন অনুযায়ী নাম্বারটা ঠিক হয়। তাহলে আমি ওই এনসেম্বল গুলোকে আমরা ওই টাইম স্কেলে যে ঘটনাগুলো ঘটছিল সেটাকে স্টেশনারি স্টেটে ধরে নিলাম, টি ইকুয়ালস টু জিরো স্টেটে যেন ওই রকম অনেকগুলো এনসেম্বল আছে। কথাটার মানে কি? কথাটার মানে ফেজ স্পেসে ও এখান থেকে এখানে গেছে, এটা এ আছে, এখানে বি আছে। এইখানে যখন ছিল তখন একটা এনারের ভ্যালু ছিল, এখানে যখন গেছে এনারের ভ্যালু পাল্টে পাল্টে গেছে, টাইমের সঙ্গে পাল্টে গেছে। তো এটাকে বলা হচ্ছে যে টাইম ভাবার দরকার কি, এটা তো ফেজ স্পেসে একটা পয়েন্ট আছে না। তো এখানে আমি অনেকগুলো এনসেম্বল ধরে নিলাম, অনেকগুলো এনসেম্বল ধরে নিয়ে মানে একই সময় আমি যদি ধরে নিই যে পার্টিকেলটা কোন কোন অবস্থায় যেতে পারে, এখানেও তো পার্টিকেল সেই কনস্ট্যান্ট মেনেই তাকে এনার্জি চেঞ্জ করতে হচ্ছিল, ফিক্সই আছে, তাহলে হয় জিরোতে ৩টে থাকবে আর ওখানে একটা থাকবে, এইরকম করে করে আর কি এটাকে বিভিন্নভাবে চেঞ্জ করার কথা ভাবা হচ্ছিল। তো এখানে ওই চেঞ্জটা টাইমের সঙ্গে চেঞ্জ না করে এনসেম্বলের উপরে যেন চেঞ্জ, এক একটা এনসেম্বলে এক এক রকম ভাবে যেন। তো এইখানেই হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ফান্ডামেন্টাল কথা, যে আমরা টাইমের সঙ্গে ইভলিউশনটাকে চেঞ্জ করে নিয়েছি, এটা এনসেম্বলের উপরে অ্যাভারেজ করা যায়, টাইম অ্যাভারেজ করাও যা, এনসেম্বল অ্যাভারেজ করাও তাই। তো এই জন্য স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে এনসেম্বলের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এটা ঠিক এখনো বোঝা না গিয়ে থাকে, তাহলে আমি আর একবার একটু আলোচনা করে দিতেই পারি, কারণ এটা বোঝাটাই খুব জরুরি দরকার। যে আমি দেখছি যে এই পার্টিকেল গুলো এইরকম এনার্জি স্টেটে আছে, কখনো হয়তো এখানে দুটো আছে, কখনো হয়তো এখানে একটা আছে, এনার্জি গুলোর এমন ভ্যালু যে এরপর এইটা ছাড়াও যদি এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, তাহলে একই এনার্জি হয়। তাহলে এটাও একটা পসিবল কনফিগারেশন, এটাও একটা পসিবল কনফিগারেশন। তাহলে আমি সময় একটা টি ইকুয়ালস টু জিরোতে হয়তো এটা দেখেছিলাম, টি ইকুয়ালস টু ওয়ানে হয়তো এটা দেখেছিলাম। তাহলে আমি টাইম অ্যাভারেজ করতে চাই, মানে এগুলোর সমস্ত অ্যাভারেজ করে করে আমি আসতে চাই, আমি এনআর যেটা পিআর যেটা সেটা বার করতে চাই। পিআর মানে হচ্ছে এনআর বাই যেটা, তো এইটাকে আমি বের করতে চাই। তো তাহলে আমি এইভাবে যদি অ্যাভারেজ না করি টাইমের সঙ্গে সঙ্গে, আমি যদি মনে করে নিই একটা পার্টিকুলার টাইমে এরকম অনেকগুলো সিস্টেম আছে,
তাহলে এখানে যেরকম যেরকম ভাবে হওয়া সম্ভব, এখানেও সেই রকম ভাবেই আমি ডিস্ট্রিবিউশনটা পাবো। এই ডিস্ট্রিবিউশনটার সঙ্গে টাইমের সঙ্গে ডিস্ট্রিবিউশনের সঙ্গে এনসেম্বলের ডিস্ট্রিবিউশনের কোনো তফাৎ নেই। কাজেই আমরা এখানে এনসেম্বল অ্যাভারেজ বের করবো, টাইম অ্যাভারেজ বের করবো। এটা গ্রিপসের প্রিন্সিপাল। আমরা এখানে একটা মানে একটা বিরাট বড় একটা যুদ্ধ জয় করলাম আজকে। এই যে ব্যাপারটা আমার প্রিলিমিনারি এই ব্যাপারটা আলোচনাটা কমপ্লিট হলো। এর পরের ক্লাসে আমরা আরো ইম্পর্ট্যান্ট যে থিওরামগুলো আছে, লাইব্রেরি থিওরাম ইত্যাদি, সেখানে